নমস্কার, সিপিআইএম ডিজিটালের উদ্যোগে আনকাট 3 এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি রাজ্যের যুব আন্দোলনের অন্যতম শীর্ষ নেতৃত্ব ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্রকে। সায়নদীপ দা, আমাদের অনুষ্ঠানে আপনাকে অনেক স্বাগত। ধন্যবাদ। অনেক তোমাকেই বলি, আমি যেটা দিয়ে শুরু করব সায়নদীপ দা, যে একটা দলের স্লোগান হচ্ছে জয় শ্রীরাম, আর একটা দল বলছে যে এগিয়ে বাংলা। তো এখন সেই সময় দাঁড়িয়ে তোমরা বলছো যাহাই নবান্ন তাহাই 56, কেন? স্লোগান একটা সম্ভাবনার রূপ দেয়। মানুষ যা দেখতে চায়, মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে বাস্তবের মাটিতে নামানোর জন্য স্লোগানটা একটা বড় ভূমিকা পালন করে। আমাদের দেখেছি বামপন্থী রাজনীতিতে কেন পশ্চিমবাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে স্লোগান অনেক রকমের আলোড়ন তৈরি করেছে, এবং স্লোগানের মধ্যে দিয়ে অনেক লড়াই আন্দোলনের একটা উত্তাপ তৈরি হয়েছে। শুধু প্রথমেই এইটুকুই বললাম যে স্লোগানটা কত গুরুত্বপূর্ণ। তো এই যে পশ্চিমবাংলা এখন দুটো রাজনৈতিক দল আছে, আমি রাজনৈতিক দল বলে মনেই করি না। একটা হলো পারিবারিক কোম্পানি হয়ে গেছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেস, এটা একটা পিসি ভাইপোর ব্যক্তিগত কোম্পানি। আরেকটা যে রাজনৈতিক দল গোটা দেশে ক্ষমতায় আছে, পশ্চিমবাংলায় এখন নতুন করে খাতা খোলবার চেষ্টা করছে, এরাও কোনো রাজনৈতিক দল নয়। বিজেপিকে আমি বলতে চাই দাঙ্গাবাজদের একটা ঐক্যমঞ্চ, এইভাবেই আমি দেখতে চাই। এখন এই দুটো দল যদি স্লোগান দেয়, সেই স্লোগানের সঙ্গে বাস্তবতার আপনি কোনো সম্পর্ক পাবেন না। সেই স্লোগানের সঙ্গে মানুষের জীবন যন্ত্রণা, তার প্রতিফলন, তাকে লাঘব করার প্রতিফলন, তার কোনো প্রতিফলন পাবেন না। সেটাই হয়েছে এই দুজনের স্লোগানে। এই যে এগিয়ে বাংলা, বাস্তবিক এগিয়ে বাংলা, এই 10 বছরে 100 বছরে পিছিয়ে বাংলা তার ব্যবস্থা করেছে এই তৃণমূল কংগ্রেসের সরকার। কিসে এগিয়ে বাংলা? সিন্ডিকেটে। কিসে এগিয়ে বাংলা? মাফিয়া রাজে। কিসে এগিয়ে বাংলা? তোলাবাজিতে। কিসে এগিয়ে বাংলা? কয়লা পাচার, গরু পাচার, সিন্ডিকেটে। এইটা কি এগিয়ে বাংলার স্লোগান? না আক্ষরিক করতে বাংলাটা পিছিয়েছে। আর জয় শ্রীরাম, একটা মানুষের রাজনীতি, তার প্রেক্ষাপট সেটা নিয়ন্ত্রিত হবে রুটি রুজি জীবন জীবিকার ইস্যুতে। জয় শ্রীরাম একটা ধর্মীয় স্লোগান হতে পারে, সেই ধর্মীয় স্লোগানকে রাজনীতির ময়দানে টেনে আনার কী কারণ আছে? এখন আমরা বুঝতে পারছি যে অত্যন্ত পরিকল্পিতভাবে রুটি রুজি জীবন জীবিকার সমস্যা মোকাবিলা করবার হিম্মত এই দুটো রাজনৈতিক দল তৃণমূল বিজেপির কোনোটাই নেই। তাই এটাকে কীভাবে দাঁড়িয়ে মানে ন্যারেটিভটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায়, কীভাবে অভিমুখটাকে পাল্টে দেওয়া যায়, তার জন্য একজন ধর্মীয় স্লোগান দিচ্ছে, আর একটা গোটা পশ্চিমবাংলাকে পিছিয়ে দিয়ে একটা ধাপ্পাবাজির স্লোগান দিচ্ছে। দুটো দলই এই তৃণমূল বিজেপি রাজনীতির প্রশ্নে, এই যে রাজনীতি করছে সেই প্রশ্নে একই অবস্থান। ও ধর্মীয় সুশ্রুতি দিচ্ছে। এই যে তৃণমূল যেভাবে মানে ধর্মীয় মেরুকরণকে আরও তীব্র করবার পরিকল্পিত করেছে, না এটা বলতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী যে গরু দুধ দেয় সে গরুর লাথি খাওয়া ভালো। সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষ কি তৃণমূলের ভোট ব্যাংক না ভোট বাক্স? কী করেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য সেগুলো মানুষ জানতে চাইবে। কিন্তু এইটা করে আপনি যেটা করেছেন, আরেকদিকে সংখ্যাগুরু, মানে শুধুমাত্র সংখ্যাগুরুর ভিত্তিতে, ধর্মীয় সংখ্যাগুরুর এই সংখ্যার ভিত্তিতে বিজেপিকে কনসলিডেট করবার সুযোগ করে দিয়েছেন। তাই আমরা মনে করি দুটো স্লোগানই যারা ওরা দিচ্ছে তার সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক নেই, এবং এই দুটো দল রাজনীতির মঞ্চে এক জায়গাতেই রয়েছে। সেই কারণেই আমাদের স্লোগান যাহাই নবান্ন তাহাই 56। যেভাবে আপনি দেখছেন যে একটার পর একটা এই বিজেপি তৃণমূলের নেতা এই বিজেপিতে চলে যাচ্ছে। অনেক জায়গায় বলছি যে রুগ্ন কোম্পানি তৃণমূল, ওর শেয়ার কিনে এখন পশ্চিমবাংলায় খাতা খুলতে চাইছে নতুন করে বিজেপি। সুতরাং এই যে নবান্নে যে 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 তৃণমূল এখন আছে, এই তৃণমূল আসলে বিজেপির একটা 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 অংশ মাত্র। আমরা বলি পাড়ায় ফুটবলের খেপ টিমে দেখবেন একজন মালিকের অনেকগুলো টিম থাকে, তেমনি বিজেপির পশ্চিমবাংলায় একটা টিমের নাম হলো তৃণমূল কংগ্রেস। সেই কারণেই আমরা মনে করেছি যে নবান্ন এটা আর অন্য কিছু নয়, বিজেপিকে একটা জমি করে দেওয়ার জায়গা। সেই কারণেই আমাদের স্লোগান যাহাই নবান্ন তাহাই 56। কিন্তু আবার বলছি যে এই স্লোগান কোনোটাই কাজে, মানে এই বিজেপি তৃণমূল যাই স্লোগান দিক কোনোটাই পশ্চিমবাংলার মাটিতে রূপ পাবে না। জীবন জীবিকা রুটি রুজি স্লোগান যা বামপন্থীরা তুলছে, সেটাই পশ্চিমবাংলার মাটিতে শেষ পর্যন্ত রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে। মিডিয়ার প্রচার আমরা দেখছি, মিডিয়ার প্রচার, মিডিয়ার ন্যারেটিভ বাইনারি। তাদের বক্তব্য, পরিষ্কার বক্তব্য যে আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে তৃণমূলের অল্টারনেটিভ নাকি বিজেপি। তো এই সময়ে দাঁড়িয়ে আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে যে সংবাদপত্রে প্রকাশ পাচ্ছে এই খবর যে বহুদিন পর রাজ্যে যুবদের মেম্বারশিপ অর্থাৎ সদস্য সংগ্রহ নাকি অনেকটা বেড়েছে। আমার প্রশ্ন এটা কিভাবে? মিসড কল দিয়ে টিভির পর্দায় মেরুকরণ থাকুক, বাস্তবের মাটিতে সেই মেরুকরণ কী করে ভাঙতে হয় আমাদের জানা আছে। মিসকল দিয়ে অন্তত বামপন্থীদের মেম্বারশিপ করতে হয় না। অক্লান্ত পরিশ্রম করেই আমাদের যুবকর্মীরা ডিওয়াইএফআইয়ের সদস্য সংগ্রহ প্রায় 1 লক্ষাধিক
বৃদ্ধি পেয়েছেন। এর ফল, এর প্রতিফলন সামনের নির্বাচনে তৃণমূল বিজেপি হারে হারে টের পাবে, বলছি হারে হারে টের পাবে। তৃণমূল বিজেপি বাইনের, তৃণমূলের অল্টারনেটিভ বিজেপি, এই কথাটা তো প্রাসঙ্গিক, বাস্তব। কারণ এই গোটা তৃণমূলটাই তো আজকে বিজেপিতে চলে যাচ্ছে। তৃণমূল বলে আর কোনো দল 2021-এ থাকবে না। আমার মানে এই সংশয় হচ্ছে, আমরা চাই না সেটা, যে সামনের বিধানসভা নির্বাচনে ব্যালট পেপারে প্রতীক হিসাবে তৃণমূলের সিম্বল দেখা যাবে কি না, এটা আমাদের সংশয় হচ্ছে। এই যে সব নেতা তারা গিয়ে তৃণমূলের থেকে বিজেপিতে গিয়ে যেভাবে জয়েন করছে, মানে এখনও আমি বলছি এই যে বড় বড় নেতারা তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করছে, এটা কোনো খবরই না। খবর এখনও রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তৃণমূলে আছেন। এই যে নেতারা তৃণমূলে গিয়ে বিজেপিতে যাচ্ছে, আমি বুঝতে পারছি না যে তারা তৃণমূল নেত্রী বা মাননীয়া মমতা ব্যানার্জির জন্য বিজেপিতে জায়গা পাকা করবার জন্য কোনো সেটিং করতে যাচ্ছেন কি না। সুতরাং এই মিডিয়া যাই বায়নারি তৈরি করুক, জনগণের কাছে এইসব বায়নারি ভেঙে তছনছ হয়ে যাবে। জনগণ আজকে বুঝতে পারছে, যারা একটা সময় স্বপ্ন দেখছিল যে তৃণমূল যা গোটা রাজ্য জুড়ে নৈরাজ্য করেছে, সেই নৈরাজ্যের একটা প্রতিষেধক হতে পারে, সেই নৈরাজ্যের কিছুটা বিকল্প হতে পারে, সেটা হলো বিজেপি। কিন্তু আজকে বুঝতে পারছে সেই নৈরাজ্যের নায়ক যারা, তৃণমূলে থেকে গোটা পশ্চিমবাংলার সর্বনাশ যারা করেছে, তারাই আজকে গোটা বিজেপির নায়ক। এই কয়েকদিন আগে একটা বিজেপির মিটিং দেখছিলাম, টিভির পর্দায় দেখা যাচ্ছিল, সেখানে বিজেপির কোনো নেতাই নেই, সব তৃণমূল থেকে পাল্টিকে যারা বিজেপিতে গেছে তারাই গোটা মঞ্চটা দখল করে রেখে দিয়েছে। সুতরাং টিভির পর্দায় বায়ানারি থাকুক, এই বিজেপি তৃণমূল পয়সা দিয়ে যে মিডিয়াকে পোষে সেখানে দাঁড়িয়ে বায়ানারি থাকুক, টিভির বা খবরের কাগজের কর্পোরেট মিডিয়ার জগতে বায়ানারি থাকুক, কিন্তু জনগণ রাস্তায় সড়কে মানুষের দাবি, মানুষের লড়াই, সেটাই একমাত্র। ওখানে কোনো মেরুকরণ নেই, ওখানে সবাই এক, রুটি রুজি জীবন জীবিকার প্রশ্নে সবটা এক। আর সেটাকে নিয়ন্ত্রণ করছে, সেই লড়াইটায় নেতৃত্ব দিচ্ছে বামপন্থীরা। সুতরাং ওই মিডিয়ার বায়ানারি এসব কোনো ইম্পর্টেন্সই আমাদের কাছে নেই। সেটা আমরা জানি যে কিভাবে ভাঙতে হয়। বিহার দেখিয়েছে নির্বাচনে কীভাবে ভাঙতে হয়। আজকে গোটা দিল্লি ঘিরে রেখে যে কৃষক মুভমেন্ট হচ্ছে তারা দেখিয়েছে কীভাবে ভাঙতে হয়। সেই সব এক্সপিরিয়েন্সকে এক করে পশ্চিমবাংলাতেও আমরা দেখাবো যে তৃণমূলকে তুলে দিয়ে বিজেপির কোম্পানি থেকে লাটে তোলাবার জন্য পশ্চিমবাংলার মানুষকে, পশ্চিমবাংলার জনগণকে কী ব্যবস্থা নিতে হয়, এবং তার একটা আভাস বলতে পারেন, তার একটা লক্ষণ বলতে পারেন, তার একটা প্রতিচ্ছবি বলতে পারেন। এই গোটা প্রশ্নে এই ডিওয়াইএফআইয়ের ব্যাপক অংশের মেম্বারশিপ, এর থেকে বোঝা যাচ্ছে যে ইউথরা কিভাবে লেফটের সঙ্গে আছে, ইউথ উইথ দ্য লেফট। আজকে এটাই গোটা বাংলার একটাই স্লোগান। সব বায়নারি ফ্যানারি ফালতু কথা, ওগুলো তৈরি করা, ও কিছুদিন চলবে, তারপর বন্যার জলের মতন ভেসে যাবে, যেভাবে এই তৃণমূলের নেতারা সব বিজেপিতে ঢুকছে এরকমভাবেই। আচ্ছা, এটা অভূতপূর্ব পরিস্থিতি, করোনা অতিমারি, লকডাউন পর্ব, মানুষ ব্যাপক হারে বিপদে। সেই সময়ে দাঁড়িয়ে বিজেপিও দাবি করছে যে তারা মানুষের পাশে ছিল, এখনও অবধি তারা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে। একই সুরে তৃণমূলও দাবি করছে তারা লাগাতারভাবে মানুষের পাশে রয়েছে। তোমরাও, যুবরাও দাবি করছো তোমরাও মানুষের পাশে থেকেছো এই করোনা অতিমারির সময়, লকডাউন পর্বে। তো এই যে তিনটে পাশে থাকা কিভাবে আলাদা? অর্থাৎ মানে যুবদের মানুষের দরকারে মানুষের পাশে থাকার সাথে বাকি দুটো দলের বা অন্যান্য দলের পাশে থাকা মানুষের কোথায় পার্থক্যটা? দেখুন, তৃণমূল শুধু করোনার সময় মানুষের পাশে থাকিছে আমি বলবো না, এগুলো করোনাকে তৃণমূল পাশবালিশই বানিয়ে নিয়েছে। তার কারণ হলো, তৃণমূল যদি বোঝে যে করোনার এই সময় করোনার কিট থেকে 2,500 কোটি টাকার কাটমানি খাওয়া যায়, তাহলে তৃণমূল করোনাকে পাশবালিশ বানিয়ে নিতেও ভয় পাবে না। আমি আবারও বলছি, এই করোনার আবহে প্রমাণিত হয়েছে যে তৃণমূল বিজেপি ছিল টিভির পর্দায়, আর মানুষের দরজায় ছিল বামপন্থীরা। সরকারের তো এটা করার কথা ছিল এই করোনার আবহে। কোথায় সরকার বলে কোনো বস্তু আছে? সরকারটাকেই তো এখন দূরবীন দিয়ে দেখতে হবে, এটাই তো পরিণতি হওয়ার কথা। আগে তৃণমূল নেত্রী বলছিলেন যে বামপন্থীদের নাকি 2011-এর পর বলেছিলেন যে দূরবীন দিয়ে দেখতে হবে। আমরা বলেছিলাম যে বামপন্থা অত সস্তা না। তৃণমূলের সব বড় নেতা, এই শুভেন্দু অধিকারী, ও বেতাজ বাচ্চা ছিল, ও এসএসসি নিয়ে অনেক বড় বড় কথা বলে। আমি তো সব জায়গায় বলছি, ওর ডান পকেটে হাত দেবেন এসএসসির টাকা পাবেন, ওর বাঁ পকেটে হাত দেবেন এসএসসির টাকা পাবেন, আর বুক পকেটে নারদার টাকা পাবেন। সুতরাং এই হলো তো সব তৃণমূলের নেতা। এরা সব এখন ভাষণ দিচ্ছে। এই বেতাজ বাচ্চা বলেছিল 2011-র পর যে বামপন্থীদের ঝান্ডা ধরার কেউ থাকবে না। আমরা সেদিন বলেছিলাম যে সারদার টাকায় কেনা 1.5 গজ কাপড় নয়, ওই বামপন্থীদের ঝান্ডার সঙ্গে, লাল ঝান্ডার সঙ্গে রক্ত, কান্না, ঘাম মিশে রয়েছে। কেউ পারেনি, আপনারও হিম্মত হবে না। এখন মজার ব্যাপার হলো, এটাই রাজনীতির পরিহাস, এখন তৃণমূল নেত্রীকে তৃণমূল খুঁজতে দূরবীন লাগছে।
যেভাবে তৃণমূলের নেতারা চলে যাচ্ছে, মজা করে লোকে বলছে সব পদত্যাগপত্র নিয়ে নাকি নিজেরা পকেটে করে ঘুরছে, কে কাকে দেবে সেটাই বুঝতে পারছে না। মানে কোন তৃণমূলের নেতা এখনও তৃণমূলে আছে আর কোনটা বিজেপিতে চলে গেছে, আমি বলছি স্বয়ং মমতা ব্যানার্জিও জানে না। সেই তৃণমূলের থেকে এক্সপেকটেশন কি আমাদের থাকবে? ও তো সরকারে তো ওই ছিল, এই করোনার আবহে সব কাজ তো ওর কথা করার কথা ছিল। সেখানে আমরা কি দেখলাম যে ওর তৃণমূল নেত্রী রাস্তায় নেমে মিডিয়ার ছবি তোলার জন্য গোল্লা কেটেছে। ওটা আসলে প্রতীক ছিল। উনি আস্ত শূন্য পেয়েছেন এই করোনা মোকাবিলায়, সরকারটা শূন্য পেয়েছে, সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী ওখানে ছবি এঁকে বুঝিয়ে দিয়েছেন। ঠিক একেবারে কেন্দ্রের সরকার, দিল্লির সরকার একটা বৃহৎ প্রেক্ষাপট ছিল করোনার, এরকম একটা অভূতপূর্ব পরিস্থিতি গোটা পৃথিবীকে এবং আমাদের দেশটাকে, আমাদের রাজ্যটাকেও এলোমেলো করে দিচ্ছে। সেখানে আমাদের দেশের সরকারের কী ভূমিকা? 4 ঘন্টার নোটিশে পরিযায়ী শ্রমিকদের কথা না ভেবে ও লকডাউন ঘোষণা করে দিল। হাজার হাজার মানুষ রাস্তায় বাড়ি ফিরছে, কীভাবে ফিরবে তার কোনো ব্যবস্থা নেই। আমাদের রাজ্যের সরকার গোটা সীমানা ব্লক করে দিল, পুলিশ দিয়ে এই পরিযায়ী শ্রমিকদের ধাওয়া করানো হলো। রাস্তায় পড়ে থেকে খাবার জল নেই, পুকুরের জল খেয়ে পানীয় জল হিসাবে ব্যবহার করে ওই মানুষগুলোকে বাঁচতে হয়েছে। রাস্তায় ছটফট করতে করতে মারা যাচ্ছে। আর সেখানে আমরা দেখছি এই তৃণমূলের ভোট ম্যানেজার পিকে করোনার সময় প্লেনে করে পশ্চিমবাংলায় আসছে। কী এমন জরুরি? অথচ সাধারণ মানুষ বাড়ি ফিরতে না পেরে রাস্তায় ছটফট করতে করতে মারা গেছে। কেন্দ্রের সরকার 20 কোটি ছেলে মেয়ে এই সময়কালে কাজ হারিয়েছে এই করোনার আবহে, তাদের সেই ছেলে মেয়েগুলোকে চাকরি দেওয়ার কী ব্যবস্থা করেছে? বাকি তো আমি ছেড়েই দিলাম যে সরকার এই সময়কালে আমরা দেখলাম হাসপাতাল নেই, চিকিৎসা নেই, চিকিৎসার পরিকাঠামো নেই, পরিযায়ী শ্রমিকদের পাশে মানুষ নেই, রেশন দোকানে চাল ডাল নেই, তৃণমূল সেই রেশনের চাল চুরি করছে, মানুষের কাছে খাবার নেই, ন্যূনতম চাকরির পরিকাঠামো নেই, মানে কর্মসংস্থানের পরিকাঠামো নেই, বাঁচার জন্য যে টাকাটুকু দরকার সেই টাকাটুকুর ব্যবস্থা করতে পারেনি। সেখানে কারা ছিল? বামপন্থীরা। সরকারে নেই, গভর্নমেন্টে নেই, কিন্তু সব কিছুতে বামপন্থীরা। এই পরিযায়ী শ্রমিক, তার পাশে গোটা রাজ্য, গোটা দেশের ডিওয়াইফাই যেভাবে দাঁড়িয়েছে ইতিহাসে লেখা থাকবে। শ্রমজীবী ক্যান্টিন থেকে কমিউনিটি কিচেন, রক্তদান শিবির থেকে বয়স্ক মানুষের কাছে ওষুধ পৌঁছে দেওয়া, ক্ষুধার্ত মানুষের কাছে লাগাতার 3 মাস 4 মাস ধরে খাবার পৌঁছে দেওয়া, এই যে বৃহৎ যজ্ঞ, এটা বামপন্থীরা করেছে। বামপন্থীদের এই হিম্মত আছে। কিন্তু এই করোনা এই দুটো সরকারকে আরও বেশি করে তার মুখের মেকআপটা তুলে দিয়ে আসল যে কুৎসিত চেহারা সেটা জনগণের সামনে উপস্থিত করেছে। আমরা বিশ্বাস করি করোনার এই আবহে এই দুটো সরকার মানুষের সঙ্গে যে নির্মম প্রতারণা করেছে, জনগণের আদালতের বিচার হবে। 2021 ওরা সেই বিচারের রায় পাবে। এই সময়কালে দাঁড়িয়ে আমরা দেখছি যে আইটি সেলের কিছু একনিষ্ঠ কর্মী, যারা লাগাতার তোমার মতো হাজার হাজার ছেলে মেয়েকে কার্যত মানসিকভাবে নির্যাতন করছে, আমরা এই ঘটনা লক্ষ্য করেছি। তো কিছু ক্ষেত্রে এফআইআর করা হয়েছে, তাতেও লাভের লাভ কিছু হয়নি। তো তোমরা তো মানে বেকার যুবদের জন্য আন্দোলন করছো, এতটা লড়াই করছো। এরাও তো হচ্ছে কিছু ক্ষেত্রে বেকার যুব, যারা হচ্ছে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা যারা এই কাজটা করছে। এদের ক্ষেত্রে তোমাদের কি বক্তব্য, মানে তোমরা কি প্রতিক্রিয়া দেবে? এই একটা বড় অংশের যৌবন তারা সত্যি কথা প্রতারিত, যে আমরা 2014 দেখিনি, 2019 দেখিনি এই বিজেপির সরকার কিভাবে একটা মিথ্যার একটা স্বপ্নের ফানুস তৈরি করে এই একটা বড় অংশের যৌবনকে প্রতারিত করেছে, কিভাবে তাদেরকে মিসগাইড করেছে। আজকে তারা তাদের জীবন দিয়ে মূল্য দিচ্ছে। এই যে আমি বলছিলাম একটু আগে, করোনার এই আবহে 20 কোটি ছেলেমেয়ের কাজ চলে গেল। এদের অনেকে দেখা যাবে বিজেপিকে ভোট দিয়েছে, অনেককে দেখা যাবে তৃণমূলকে ভোট দিয়েছে। দেখা যাবে যে এই যে 2014 থেকে 2020 পর্যন্ত অপেক্ষা করে আপার প্রাইমারির যে গোটা প্যানেলটা বাতিল হয়ে গেল কোর্টের রায়, কে দায়ী এর জন্য? তৃণমূল কংগ্রেসের নেতারা। ওই জন্য আমি শুভেন্দু অধিকারীর নাম বলছিলাম। ও মঞ্চে বসে বক্তৃতা করছে, পিছনে বসে রয়েছে বিশ্বজিৎ কুণ্ডু, তৃণমূলের এমএলএ। সে 8টা নিজের পরিবারের লোককে চাকরি দিয়েছে। আর এই সব দুর্নীতির প্রতিফলনে ওই আপার প্রাইমারির গোটা প্যানেলটাই বাতিল হয়ে গেল। দেখা যাবে যে এরকম অনেক ছেলে মেয়ে আছে যারা প্যানেল বাতিল হয়েছে, শিকার হয়েছে, তারা কোনো এক সময় অতীতে একটা দেখা গেছে যে তৃণমূলকে ভোট দিয়েছে। আজকে মানুষের কাছে জীবনের অভিজ্ঞতাটা সবচেয়ে বড় অভিজ্ঞতা, যৌবনের কাছে জীবনের অভিজ্ঞতাটা সবচেয়ে বড় অভিজ্ঞতা। এই যে একটা তরুণ প্রজন্ম, একটা কম বয়সী আইটি সেল, এখন বিজেপির প্রচুর টাকা, এই সব গুজরাটি বা বিভিন্ন প্রভিন্সের ব্যবসায়ীরা, তারা এই বিজেপির ফান্ডে লাখ লাখ টাকা দেয়। আমরা জানি যে এই ব্যবসায়ীরা, কর্পোরেটদের পয়সায় বিজেপি চলে। এর মধ্যে অনেক ব্যবসায়ী আছে যারা এইসব আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোকে লুট করে বিদেশে গিয়ে ফুর্তি করছে। তারা এই সাহস পেয়েছে বিজেপির ফান্ডে টাকা দেওয়ার জন্য। এই টাকা, কিছু টাকা থেকে এই আইটি সেল বা কিছু তৈরি করে কিছু অল্প বয়সী যুবককে সামান্য কিছু চাকরি, মানে টাকার বিনিময়ে এরা আপাতত একটা মোহ তৈরি করতে চাইছে। আমরা বলছি যে এটা কোনো পার্মানেন্ট সলিউশন না। আপনার সংবিধান আপনার কাজের অধিকার দিয়েছে, আপনার জীবন জীবিকার অধিকার দিয়েছে। তাকে মানে নির্দিষ্ট করতে গেলে, তাকে নিশ্চিত করতে গেলে আপনার একটা পার্মানেন্ট চাকরি দরকার।
যে চাকরি তৃণমূলের ব্যবস্থা করতে পারবে না, যে চাকরি বিজেপির ব্যবস্থা করতে পারবে না। সাময়িকভাবে এই কয়েকটা ছেলেকে কিছুদিন টাকা দিয়ে পুষবে, তাদেরকে ব্যবহার করে একটা হেড ক্যাম্পেইন করবে, যেই পারপাস সার্ভ হয়ে যাবে এই ছেলেমেয়েগুলোকে ছুঁড়ে ফেলে দেবে, কারণ এদের কোনো পার্মানেন্সি নেই, এদের কোনো চাকরির নিশ্চয়তা নেই, কোনো নিরাপত্তা নেই। তৃণমূলের আমলে এই যে সিভিক ভলেন্টিয়াররা যা করছে, এদের যদি সরকার পাল্টে যায়, এদের কোনো কাগজপত্র নেই, কী করবে, কোথায় যাবে? আমরা বলছি তাই আপনাদের স্থায়ী পার্মানেন্ট ভবিষ্যতে, মানে আমি বলবো মানে ভবিষ্যতে নিরাপত্তা আছে এরকম কাজের ব্যবস্থা বামপন্থীদের হাত দিয়েই সম্ভব। সুতরাং এই প্রতারক, আমি বলছি তৃণমূল বিজেপি এরা প্রতারকদের টিম, এই প্রতারকদের ফাঁদে দয়া করে পড়বেন না। আপনার মানে প্রকৃত কাজের জন্য, কর্মসংস্থানের জন্য যে লড়াই বামপন্থীরা গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে সংগঠিত করছে, আসুন তাতে আপনার নাম লেখান, এটা আপনার এবং আপনার ভবিষ্যতেরই ভালো হবে। আমি পরবর্তী তোমাকে জিজ্ঞেস করতে চাইব যে একটা কথা আছে, মানে কোট আনকোট একটা কথা আছে যে লালে নেই তরুণ প্রজন্ম, তরুণ প্রজন্মের কেউ লালের সঙ্গে যুক্ত নয়। তো এই প্রচারটাই পিকে থেকে আইটি সেল এই ন্যারেটিভটা ছড়িয়ে দেওয়ার অবিরত চেষ্টা চালাচ্ছে। তো সেক্ষেত্রে নিজেদের কি কখনো বয়স্ক বলে মনে হচ্ছে? আমি বলছি যে ওই যে বললাম 1,18,714টা নতুন করে ডিওএফআই মেম্বারশিপ হয়েছে, এরা কি লালে নেই? গোটা রাজ্য জুড়ে আজকে স্লোগানই ইউথ উইথ দ্য লেফট। এই করোনার পিরিয়ডে গোটা বামপন্থীদের হয়ে, বামপন্থার ঝান্ডা ধরে, লাল ঝান্ডা ধরে মানুষের কাছে যারা পৌঁছে গেছে তারা হলো ইউথ। লাগাতার একটার পর একটা যে বিভিন্ন কর্মপ্রার্থী কাজের জন্য, চাকরির জন্য যে লড়াই করছে তারা হলো বামপন্থীরা। তা এবং সেই বামপন্থীদের একটা বড় অংশ হলো তরুণ প্রজন্ম। সেই তরুণ প্রজন্ম তারা আছে বামপন্থীদের সঙ্গে, ভেরি মাচ আছে। এটা রাস্তায় প্রমাণ হচ্ছে, প্রতিদিনকার লড়াই আন্দোলনের মধ্যে প্রমাণ হচ্ছে। গত 19 তারিখ, 12-13 সেপ্টেম্বর যে আমরা নবান্ন অভিযান করেছিলাম, ওই সিঙ্গুর থেকে নবান্নের রাস্তা ভাসিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী রাতের ঘুম উড়ে গেছিল। বামপন্থীদের সঙ্গে ইউথরা না থাকলে মুখ্যমন্ত্রী তাদের এত ঘুম উড়ে যেত। এই যে বিজেপির বিভিন্ন নেতা এসে এখন বামপন্থীদের পায়ে পড়ছে, বলছে বামপন্থীদের নাকি ভোট দেওয়া উচিত। তাদের এখন হুঁশ পেরেছে, তারা বুঝতে পারছে যে আসল সত্যটা কোথায় রয়েছে, সত্যি বিষয়টা কোথায় রয়েছে। পিকের কোম্পানি যাই প্রচার করুক, ও তৃণমূলকে লাটে তুলে দেবে, ও নিয়ে আমাদের কোনো সংশয় নেই। ও বোঝাই যাচ্ছে ওই পিকের কোম্পানি এসে তৃণমূলের পিসি ভাইপোর কোম্পানিকে তুলে দেবে। আর বিজেপির আইটি সেল যতই এই প্রচার করুক, কমিটমেন্ট, কনভিকশন, আদর্শ, তার কাছে পয়সা দেওয়া আইটি সেল জীবনে দাঁড়াতে পারবে না। বলে 5 গোল খাবে, সেটা প্রমাণ হবে 2021-এর নির্বাচনের প্রমাণ হবে যে কিভাবে তরুণ প্রজন্ম আছে। ভোটে তো প্রমাণ করব, তার আগে রাস্তার লড়াই, সেই লড়াইতে প্রতিদিন এই ইউথদের প্রতিদিন, আমি বললাম এই সামাজিক লড়াই থেকে রাজনৈতিক লড়াই, যেভাবে বামপন্থার সঙ্গে, লাল ঝান্ডার সঙ্গে তরুণরা এই সময়কালে যুক্ত হয়েছে, এটা কল্পনার বাইরে। ওরা এতে আতঙ্কিত, তার জন্য একটা অল্টারনেটিভ ন্যারেটিভ তৈরি করতে চাইছে। কিন্তু আমরা আবারও বলছি, ওই কয়েকটা পয়সা দিয়ে পোষা লোকের ন্যারেটিভে পশ্চিমবাংলা বা দেশের রাজনীতি চলবে না। রাজনীতি সড়কে, ময়দানে, লড়াইতে, সেখানেই ঠিক হবে। আচ্ছা সন্দীপদা, তোমরা বলছো চাকরি নেই, কাজ নেই, রাজ্যে কোনো কর্মসংস্থান সেই অর্থে নেই। তো একটা স্কুল, যে স্কুলের অস্তিত্ব নেই, সেই স্কুলে আমরা দেখলাম প্রধান শিক্ষক নিয়োগ হচ্ছে পশ্চিম মেদিনীপুরে। এই রাজ্য সরকারের এই অতি সক্রিয়তার কি প্রতিক্রিয়া তোমরা দেবে? অতি সক্রিয়তার ব্যাপার নেই, যেখানেই একটা রিক্রুটমেন্টের নাম করে তো খালি কাটমানি, গোটা সরকারটা কাটমানির সরকার চলছে। চাকরি তো কোথাওই দিতে পারছে না। এই যে আপনি যদি গভর্নমেন্টের সেক্টরগুলোতে, পশ্চিমবাংলার গভর্নমেন্টের সরকারি ক্ষেত্রগুলোতে যদি তথ্য নেন, দেখবেন 40, 60, 70% করে শূন্য পদ। 2011 যখন বামফ্রন্ট সরকার ছিল, এগুলো 100% সেগুলো ফুলফিল ছিল। প্রতিদিন রিটায়ার হচ্ছে, প্রতিদিন রিক্রুট হচ্ছে। আর এই 9, 10, 11 বছরে, প্রায় 1 যুগ ধরে কোনো রিক্রুটমেন্ট নেই। যে কটা রিক্রুটমেন্ট হয়েছে তৃণমূল, যেমন দেখবেন তৃণমূলের সময় একটু কয়েকটা রাস্তাঘাট, পার্কের কাজ খুব বেশি হয়েছে, তার কারণ হলো যে ওই রাস্তাঘাটে পার্কের কাজ কিছু করলেই তাতে কাটমানি পাওয়া যাবে, তাই উৎসাহ বেরিয়েছিল। এখন সেসব লাটে উঠে গেছে, এখন আর হচ্ছে না। ঠিক তেমনভাবে যে 2-4টে রিক্রুটমেন্ট করার ব্যবস্থা করেছে, সব কটার পেছনে তৃণমূলের ইন্টারেস্ট টাকা। এই তৃণমূল তো আমি বলছি রেশনের চাল ছাড়ে না, এই তৃণমূল আমফানের ত্রিপল ছাড়ে না। সেখানে যদি টিচার রিক্রুটমেন্টের নাম করে কয়েক লক্ষ টাকা কামিয়ে নেওয়া যায়, সে তো ওদের শিক্ষামন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে যারা টাকা নিয়েছেন তারা এবার টাকা ফেরত দিন। সুতরাং এর মানে স্পষ্ট ওদের উদ্দেশ্য, ওরা কোনো রিক্রুটমেন্টের ব্যবস্থা করতে পারবে না। কয়েকটা নিজেদের বাড়ির লোক, আর না হলে কয়েকটা 19-20 কয়েকটা লোককে চাকরি দিয়ে কিছু নেতা এই সুযোগে কোটি টাকার মালিক হয়েছে, কিছু কামিয়ে নিয়েছে।
এ বাদ দিয়ে পার্মানেন্ট এবং স্থায়ী এবং একটা ব্যাপক অংশের রিক্রুটমেন্টের ব্যবস্থা তৃণমূলের সরকারের আমলে হয়নি, এটা হবে না। এটা করতে পারে আমি বলছি, যদি লেফট ডেমোক্রেটিক ফ্রন্টের গভর্নমেন্ট আগামী 2021-এ আসতে পারে, সেটা আসবে, মানুষের মুড সেটা, ইউথদের মুড সেটা, তবেই একটা পার্মানেন্ট রিক্রুটমেন্ট পলিসি সেটা তৈরি হবে। তৃণমূলের আমরা এসব ছিল না, কিছু রিক্রুটমেন্ট হয়েছে শুধুমাত্র পয়সা কামানোর জন্য এই তৃণমূল নেতাদের, আর অন্য কোনো কারণ নেই। আচ্ছা, একটা ট্যাগলাইন বাজারে রয়েছে যে দরকারে পাই তাই সরকারে চাই। এই আজকের পরিস্থিতি যে ফুল বদলের যে হিড়িক, সেই হিড়িকের বাজারে এই দরকারে পাইটা কতটা কি টিকবে, কতটা কার্যকরী হবে বলে মনে করো? এই পশ্চিমবাংলার রাজনীতি অত সস্তা নয়, এখানে যা খুশি তাই করা যায় না। অন্য কোনো রাজ্যের সঙ্গে এটা মেলানো যাবে না। কোন সাংসদের স্ত্রী কোন দলে গিয়ে চলে যাচ্ছে, এইটা পশ্চিমবাংলার রাজনীতিতে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয় না। কে কত পয়সা, এটা অকশান হচ্ছে, অকশান। কোন কোম্পানিটা লাটু উঠে যাবে আর কোন কোম্পানিটা একটু বাঁচবে, সেই একটা কোম্পানির মাল আরেকটা কোম্পানিতে, একটা কোম্পানির প্রোডাক্ট আরেকটা কোম্পানিতে যাচ্ছে। কিন্তু পশ্চিমবাংলার রাজনীতি এদিকে নিয়ন্ত্রণ করা যাবে না। পশ্চিমবাংলার রাজনীতির একটা দীর্ঘ ইতিহাস আসছে। এখানে একটা ইন্টেলিজেন্সিয়া অত্যন্ত শক্তিশালী, তারা খুবই ইম্পর্টেন্ট। এখানকার তরুণ প্রজন্ম, তাদের চিন্তা যুক্তি ভাবনা অত্যন্ত সাবলীল। সুতরাং কেউ যদি মনে করে এই দলবদলের রাজনীতি দিয়ে পশ্চিমবাংলা, আমি বলছি, রাজনীতি নিয়ন্ত্রণ করা যাবে, এটা যারা করছে তাদের বুমেরাং হবে। এই দলগুলোকে মিউজিয়ামে দেখতে হবে, ফসিল দেখা যাবে এই দলগুলোর। কিন্তু আমি আবারও বলছি যে এই সবের দিয়ে হবে না। দরকারে, আমরা তো আগেই স্লোগান দিচ্ছি, দরকারে পাই সরকারে চাই, এটাই মানুষের জেনারেল মুড। যাদেরকে মানুষ দরকারে পেয়েছে তাদেরকেই সরকারে চাইবে, এটাই কোয়াইট ন্যাচারাল, এটাই রাজনীতির ভাষা, সেই ভাষাটাই নিয়ন্ত্রিত হবে। যারা সরকারে আছে, মানুষের সঙ্গে প্রতারণা করেছে, এই করোনার আবহে রাস্তায় নামেনি, কোটি কোটি টাকা যারা লুট করে নিজেরা বাড়িতে বসে এই সময় ফুর্তি করেছে, আর মানুষ বিপদে ছিল, মানুষের পাশে যে মানুষ যারা ছিল না, তাদের কি দরকার, তাদের কি সরকারে চাইবে নাকি? এটা তো সাধারণ ব্যাপার। দরকারে বামপন্থীদের পেয়েছে, জীবন বাজি রেখে এই করোনার পিরিয়ডে বামপন্থী কর্মীরা, যুবকর্মীরা যেভাবে মানুষের পাশে রয়েছে, সুতরাং তারাই সরকারে যাওয়া উচিত, তারাই সরকারে যাবে। এটা একটা সরল রেখা, এটা সরল রেখার পথেতেই যাবে, এখানে অন্য কোনো টুইস্ট টার্ন থাকতে পারে না। আচ্ছা, এই দল বদলের এই যে রাজনীতি, এই রাজনীতি আজকে যে পর্যায়ে গিয়ে পৌঁছেছে, আমরা দেখতে পাচ্ছি প্রায় ঘরোয়া পর্যায়ে গিয়ে কাজিয়া শুরু হয়ে গিয়েছে। ফলে এই সময় তোমরা বলছো যে মতাদর্শের রাজনীতি করতে, মানে আদর্শের রাজনীতিতে বলীয়ান হতে। তো এই যে রাজ্যের যে বিরাট যুব সমাজ, এই যুব সমাজ কিভাবে এই আদর্শের রাজনীতির প্রতি আকৃষ্ট হবে বলে মনে করো? ওই যে এটা পশ্চিমবাংলা, তার সঙ্গে কোনো দেশের কোনো অন্য প্রভিন্সের মিল করা যাবে না, মেলানো যাবে না। এই বাংলায় আমরা এই কয়েকদিন আগে মাস্টারদা সূর্য সেনের আত্মবলিদান দিবস পালন করে এলাম। ব্রিটিশের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে গোটা দেশে যে লড়াই স্ফুলিঙ্গ তুলেছিল, তা হলো চট্টগ্রামের যুব বিদ্রোহ। এই বাংলার মাটিতেই ছিল। যে বাংলা গোটা কী বলবো, গোটা দেশের স্বাধীনতা সংগ্রামে গোটা দেশের মধ্যে যে প্রভিন্স সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছে, সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে, তার নাম হলো বাংলা। এই বাংলা মানে আপনি ধরুন যে বয়সে তরুণ, ক্ষুদিরাম বসু থেকে বিনয় বাদল দীনেশ, প্রফুল্ল চাকি থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেন, এই যে স্বাধীনতা সংগ্রামী, তারা যারা সবাই বয়সে তরুণ, তারা এই স্বাধীনতা সংগ্রামে একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। এই বাংলা মানে এই যে কয়েকদিন আগে স্বামী বিবেকানন্দের আমরা জন্মদিন পালন করে এলাম, যখন স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মসভায় তার ঐতিহাসিক বক্তৃতা করে গোটা বিশ্বের কাছে জ্ঞানের আলো জ্বালিয়ে দিচ্ছেন, তখন তার বয়স তরুণ। সুতরাং এই বাংলার যৌবন তরুণ প্রজন্মের যে লিগাসি, যে ঐতিহ্য আছে, তার সঙ্গে আপনি অন্য কিছুর মেলানো যাবে না। আমাদের মাঝে মাঝে ঘেন্না হচ্ছে যে সেই আজকেই দেখছিলাম টিভির পর্দায়, আমি নামঠাম বলতে চাই না, একজন প্রাক্তন মেয়র বলছে যে তার স্ত্রীর কি অবৈধ সম্পর্ক আছে, সেই জন্য তিনি দলবদল করেছেন। তার স্ত্রী আবার বলছেন যে না, ওনার অবৈধ সম্পর্ক আছে, তার জন্য উনি এই দল থেকে উনি সরে গেছেন। এই যে রাজনীতি চলছে, কোন সাংসদের স্ত্রী কোন দলে গেল, কোন দলে এলো, যাতায়াত করলো, এটাই আজকে রাজনীতিতে নিয়ে আসার চেষ্টা করছে। তো পশ্চিমবাংলার রাজনীতি কি এত সস্তা? এখানকার এই বললাম যে অতীত, ইতিহাস, লিগাসি, এখানকার যে এখানকার যে বৈশিষ্ট্য, সামাজিক সমস্ত বিন্যাস, এখানকার যৌবনের যে আমি বলছি যে তাদের মনোভাব, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলোকে প্রশ্রয় দেবে? আমরা মনে করি না, শেষ পর্যন্ত প্রশ্রয় দেবে না। শেষ পর্যন্ত এটাই তো বলছি, আমাদের চ্যালেঞ্জ রইল যে আদর্শের লড়াই, সেই আদর্শের লড়াইয়ের কাজ, সেই আদর্শের লড়াই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হবে না সিন্ডিকেট বাহিনী চ্যাম্পিয়ন হবে? আদর্শের লড়াই চ্যাম্পিয়ন হবে না মাফিয়ারা চ্যাম্পিয়ন হবে? আদর্শের লড়াই চ্যাম্পিয়ন হবে না কয়লা গরু পাচারের সঙ্গে যারা যুক্ত তারা চ্যাম্পিয়ন হবে? সেটা দেখবো আমরা, সেটা দেখবো। পশ্চিমবাংলা অত সস্তা নয়, এ মাটি অনেক শক্ত মাটি, এখানে আছড়ায় লোক উপড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আমি একদম স্পষ্ট ভাষাতেই বলছি। সুতরাং ভাবার কোনো কারণ নেই, এই আদর্শ এত সহজে, এত সস্তায়
এই সস্তার রাজনীতির নামে যে নোংরামো অসভ্যতা চলছে তার কাছে আত্মসমর্পণ করবেন। আমি বলছি যে পশ্চিমবাংলার যৌবন, পশ্চিমবাংলার মানুষকে এত ছোট করার, এত খাটো করে ভাবার অধিকার আমাদের কারোর নেই। পশ্চিমবাংলা তার লিগাসিকে নিয়েই চলবে। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে রয়েছি। তুমি যে কথাটা বললে যে বাংলা অত সহজ নয়, এইটা ধরেই তোমাকে একটা শেষ প্রশ্ন, একটু ডিটেলড উত্তর চাইবো তোমার কাছে, যে গান পয়েন্টে না স্লোগান পয়েন্টে বাংলার মাটিতে আগামী রাজনীতির দিশা কোন দিকে? আমি বললাম স্লোগান পয়েন্টে। বাংলা কোনো দিন গান পয়েন্টের সামনে মাথা নত করেন, কোনো দিন করেন। আমি বললাম ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ থেকে প্রফুল্ল চেকি, কেউ গান পয়েন্টের কাছে মাথা নত করেনি। তাই তো ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে হাসতে হাসতে জীবনের জয়গান গেয়ে গেছে। গান পয়েন্টে দাঁড়ালে সেই জীবনের জয়গান গাওয়া যায় না, স্লোগানটাই আসলে। আমি আবার শুরুতেই শুরু করেছি আমি যাই দিয়ে, স্লোগান একটা সম্ভাবনার জন্ম দিতে পারে। স্লোগান আপনার প্রতিদিনকার যে জীবনের যন্ত্রণা সমস্যা সেগুলোকে একটা লড়াইয়ের ভাষা দিতে পারে। তাই আমরা বিশ্বাস করি যে স্লোগানের পয়েন্টে, স্লোগানের ভাষায়, স্লোগানের মেজাজেই রাজনীতি থেকে শুরু করে সমাজ, ইকোনমিক, পলিটিক্যাল সিচুয়েশন সেগুলো নিয়ন্ত্রিত হবে। তাই গান পয়েন্টের কাছে কেউ আত্মসমর্পণ করবার জন্য পশ্চিমবাংলার যৌবন নয়, পশ্চিমবাংলার যৌবন স্লোগানের আলোড়নে তরঙ্গ তৈরি করার মধ্যে দিয়ে, লড়াইয়ের ময়দানে তরঙ্গ তৈরি করার মধ্যে দিয়ে সেটা তৈরি হবে। সেটাই যৌবন তৈরি করতে জানে। সুতরাং গান নয়, স্লোগানই পশ্চিমবাংলার রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে। অনেক ধন্যবাদ সায়নদীপদা, তোমার মূল্যবান সময় ব্যয় করে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আপনারা এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে সিপিআইএম ডিজিটালের উদ্যোগে আনকাট এপিসোড 3। আজ আমরা পেয়েছিলাম রাজ্যের যুব আন্দোলনের অন্যতম শীর্ষ নেতৃত্ব ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক সায়নদীপদাকে আমাদের সঙ্গে পেয়েছিলাম। অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান শেষ করছি, আপনারা সাথে থাকবেন, সিপিআইএম ডিজিটালের সঙ্গে থাকবেন।